যতটা শান্ত থাকবেন ততটাই স্পষ্ট হবে সিদ্ধান্ত। ইতিবাচক মনোভাবই জীবনের সঠিক দিশা দেখায়। নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি মিতা। চলে যাব আজকের বিস্তারিত সংবাদে। 28শে ডিসেম্বর অনুকূল চন্দ্রের 138তম জন্ম মহোৎসবকে কেন্দ্র করে ব্যাপক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সিপাহীজলা জেলাভিত্তিক হবে এই অনুষ্ঠান, হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। 28 ডিসেম্বর অনুকূল চন্দ্রের 138তম জন্ম মহোৎসবকে কেন্দ্র করে ব্যাপক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সিপাহীজলা জেলা ভিত্তিক হবে এই অনুষ্ঠান, হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। শুক্রবার বিশ্রামগঞ্জের সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কর্মসূচির কথা জানিয়েছেন উদ্যোক্তারা। এই বিষয়ে চিকিৎসক রাজেশ দাস বলেন, সিপাহীজলা জেলা ভিত্তিক অনুকূল চন্দ্রের জন্মদিন উপলক্ষে বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশ্রামগঞ্জ স্কুল মাঠে হবে এই অনুষ্ঠান। 28 ডিসেম্বর সকালে হবে মাঙ্গলিক অনুষ্ঠান। এর মধ্যে রয়েছে প্রার্থনা, নাম বিতরণ, আলোচনা চক্র, বর্ণাঢ্য শোভাযাত্রা ইত্যাদি। এই অনুষ্ঠানে চড়িলাম, বিশ্রামগঞ্জ, সোনামোড়া, কাঠালিয়া, দুর্লভ নারায়ণ প্রভৃতি এলাকার অনুকূল চন্দ্রের শিষ্যরা অংশগ্রহণ করবেন। পাশাপাশি তিনি বলেন, এই কর্মসূচি ছাড়াও বেশ কিছু সামাজিক কাজকর্ম হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে থাকবে স্বাস্থ্য শিবির, আর্ট গ্যালারি ইত্যাদি। এক কথায় অনুকূল চন্দ্রের 138তম জন্ম মহোৎসবকে প্রাণবন্ত করতেই এই আয়োজন। সকল ধর্ম বর্ণ নির্বিশেষে এই উৎসবে সকল অংশের মানুষের উপস্থিতি থাকার আহ্বান জানিয়েছেন রাজেশ দাস। এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের 138তম জন্ম মহামহোৎসব স্বস্তি কারণিক আমরা উদযাপন করতে চলছি। যার এই উৎসবটা মেনলি হবে 28 তারিখ রবিবার। ওই দিন বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান থাকবে, সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে ত্রিপুরার বিভিন্ন জায়গা থেকে আগত ডাক্তারদের দ্বারা স্বাস্থ্য শিবির থাকবে, বিভিন্ন চিত্রশিল্পীদের দ্বারা অঙ্কিত আর্ট গ্যালারি। দুপুরে সারাদিন ব্যাপী নানান অনুষ্ঠান চলবে। সকাল থেকে সেই অনুষ্ঠান শুরু হবে প্রার্থনা, নামদানের মাধ্যমে। দুপুরে ভান্ডারার ব্যবস্থা থাকবে। আমরা এই অত্র এলাকার তথা বিশ্রামগঞ্জ, চড়িলাম, মেলাগড়, সোনামুড়া এবং কাঠালিয়ার সমস্ত দাদা এবং মায়েরা পক্ষ থেকে আমরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই আমাদের এই উৎসবে আসবেন। এই প্রথমবার আমরা এই 6টি মন্দির মিলে এই বিশ্রামগঞ্জ এলাকাতেই আমরা এই উৎসবটা করতে যাচ্ছি। এই উৎসব কমিটির গোটা উৎসব কমিটির মানে আহ্বায়ক বা সেক্রেটারিকে? এই উৎসব কমিটির সেক্রেটারি হলেন সদস্যী রতন ঘোষ দাদা, আর সভাপতি হলেন কাঠালিয়া থেকে বিশ্বজিৎ ভট্টাচার্য দাদা। আপনার নাম স্যার? আমার নাম ডক্টর রাজেশ দাস। থ্যাংক ইউ স্যার। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শীতবস্ত্র দান করা হয়। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের কর্পোরেটর রত্না দত্ত। শীতবস্ত্র দান অনুষ্ঠানকে কেন্দ্র করে উদ্যোক্তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রত্যক্ষ করা যায়। নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শীতবস্ত্র দান করা হয়। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের কর্পোরেটর রত্না দত্ত। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আশ্রমের পরিচালকরা। শীতবস্ত্র দান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পরিচালন কমিটির এক কর্তা বলেন, প্রতি বছর এই সময়ে শীতবস্ত্র দান করে থাকে মহানাম সেবক সংঘ। যেসব মহিলারা এসেছেন সকলেই এদিন বস্ত্র পেয়েছেন। পাশাপাশি তিনি বলেন, শুধুমাত্র শীতের সময় নয়, সারা বছর ধরেই কোনো না কোনো সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকে এই আশ্রম। পাশাপাশি তিনি বলেন, এই আশ্রম স্বেচ্ছায় রক্তদান শিবির, স্বচ্ছ ভারত অভিযান, স্বাস্থ্য শিবির ইত্যাদি কর্মসূচি সারা বছর ধরেই জারি রেখেছে। এর সঙ্গে অন্যান্য কাজকর্মও চালিয়ে যাচ্ছে। ভক্তরা যাতে এই আশ্রমে এসে হরিনাম জপ করতে পারেন, এর জন্য প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় আরতি হচ্ছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কর্পোরেটর রত্না দত্ত বলেন, মহানাম আশ্রম সারা বছর ধরেই মানুষের জন্য কাজ করে চলেছে। এর জন্য তিনি আশ্রমের পরিচালক থেকে শুরু করে সকলকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি তিনি বলেন, আগামী দিনেও আশ্রম কর্তৃপক্ষ এই ধরনের কার্যকলাপ
বিপ্লব জারি রাখবে বলে আশাবাদী তিনি। পাশাপাশি তিনি বলেন, রাজধানীতে এই ধরনের বেশ কিছু মন্দির আছে, সকলে যদি এইভাবে মানুষের জন্য সেবা করে থাকে তাহলে মানুষ অনেকটাই উপকৃত হবেন। শীতবস্ত্র দান অনুষ্ঠানকে কেন্দ্র করে উদ্যোক্তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রত্যক্ষ করা যায়। আর এই বিষয়ে আপনাদের সহযোগিতা কামনা করি সবার সব দিক থেকে, যারা দাদা এবং গ্রহীতা যারা আজকে নেবেন আমাদেরকে আমি আগ্রহ করে অনুরোধ করছি, আপনারা দয়া করে লাইন করে সুশৃঙ্খলভাবে নিয়ে যাবেন, সবাই পাবেন, ঘোরাঘুরি করবেন না দয়া করে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। রাজ্য বীরবাল দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। রাজধানীর চানমারি গুরুদুয়ারে হয়েছে বিশেষ প্রার্থনা সভা। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা। 26শে ডিসেম্বর বীরবাল দিবস। রাজ্যেও এই দিনটি নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালন করা হয়েছে। চানমারি গুরুদুয়ার হয়েছে বিশেষ প্রার্থনা সভা। সেই সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, চিকিৎসক দিলীপ দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা। প্রতি বছর 26শে ডিসেম্বর দশম গুরু গোবিন্দ সিংয়ের সাহেবজাদা বাবা ফতেহ সিং এবং জোরোয়ার সিং এর শাহাদাতকে সম্মান জানাতে বীরবাল দিবস উদযাপন করা হয়। 9 জানুয়ারি 2022 শ্রী গুরু গোবিন্দ সিং এর প্রকাশ পুবের দিন। দেশের প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন যে 26শে ডিসেম্বর শ্রী গুরু গোবিন্দ সিং এর পুত্র সাহেবজাদাস বাবা জোরোয়ার সিংজি এবং বাবা ফতেহ সিং এর শাহাদাত উপলক্ষে বীরবাল দিবস হিসাবে পালন করা হবে। তাই প্রতি বছর 26শে ডিসেম্বর দশম গুরু গোবিন্দ সিং এর সাহেবজাদা বাবা ফতেহ সিং এবং জোরোয়ার সিং এর শাহাদাতকে সম্মান জানাতে বীরবাল দিবস পালিত হয়। গুরু গোবিন্দ সিং সাহেব, সাহেবজাদা বাবা জোরোয়ার সিংজি এবং সাহেবজাদা বাবা ফতেহ সিংজি এর কনিষ্ঠ পুত্র আনন্দপুর সাহেবে জন্মগ্রহণ করেন। 17 ডিসেম্বর 1705 সালের সকালে চামকাওয়েরের ভয়াবহ যুদ্ধের দিন বাবা জোরোয়ার সিংজি, বাবা ফতেহ সিংজি এবং তাদের দাদি সহ মরিন্ডার কর্মকর্তা জানি খান এবং মণি খান রঙ্গহার কর্তৃক আটক হন। পরের দিন তাদের সিরহিন্দে পাঠানো হয়, যেখানে তাদের দুর্গের কোল টাওয়ারে পাঠানো হয়। 9 ডিসেম্বর 1705 সালে বাবা জোরোয়ার সিংজি এবং বাবা ফতেহ সিংজিকে ফৌজদার নবাব উজির খানের সামনে হাজির করা হয়। এরপর তিনি তাদের মৃত্যুর হুমকি দেন, কিন্তু তারা অটল থাকেন। অবশেষে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়। 11 ডিসেম্বর 1705 তারিখে তাদের দেওয়ালে জীবন্ত শেল মেরে ফেলার নির্দেশ দেওয়া হয়। তাদের কমল দেহের চারপাশে গাঁথুনি বুক উঁচুতে পৌঁছানোর সাথে সাথে ভেঙে পড়ে। সাহেবজাদাদের আবার রাতের জন্য কোল টাওয়ারে পাঠানো হয়। পরের দিন 12 ডিসেম্বর 1705 তারিখে বাবা জোরোয়ার সিংজি এবং বাবা ফতেহ সিংজিকে দেওয়ালে জীবন্ত শেল মেরে শহীদ করা হয়। পুরাতন শহর সিরহিন্দের কাছে ফতেহগড় সাহেব নামকরণের পর থেকে এই ভয়াবহ ঘটনাস্থানটি এখন 4টি শিখ মন্দির দ্বারা চিহ্নিত। শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর 25 থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত এখানে একটি ধর্মীয় মেলা অনুষ্ঠিত হয়। বীরবাল দিবস উপলক্ষে সরকার সারা দেশে অংশগ্রহণমূলক কর্মসূচির আয়োজন করেছে, যাতে নাগরিকদের, বিশেষ করে ছোট শিশুদের সাহেবজাদাদের অনুকরণীয় সাহসিকতা গল্প সম্পর্কে অবহিত করা যায় এবং শিক্ষিত করা যায়। 2024 সালের বীরবাল দিবস আরও বিশেষ কারণ এটি ভারতীয় প্রজাতন্ত্র এবং আমাদের সংবিধান প্রতিষ্ঠার 75তম বছর উপলক্ষে। সাহসিকতা উদ্বোধন, বিজ্ঞান ও প্রযুক্তি, খেলাধুলা এবং শিল্পকলার ক্ষেত্রে 17 জন শিশুকে বীরবাল পুরস্কারে ভূষিত করা হয়েছে। বীরবাল দিবস হলো একটি দেশব্যাপী উদযাপন যা শিশুদের ভারতের ভবিষ্যতের ভিত্তি হিসাবে সম্মান করে। কচিকাঁচাদের মধ্যে 2 শিশুর শহীদের বিষয়ে অবহিত করতে এবং তাদের ইতিহাস জানাতেই দেশে বীরবাল দিবস উদযাপন করা হচ্ছে। রাজ্যেও প্রতি বছর এই দিনটি প্রার্থনা সভা, আলোচনা সভার মধ্যে দিয়ে পালন করা হয়ে থাকে। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। বিশ্বকাপ ফুটবল 2026-এর প্রস্তুতি চলছে। 11 জুন থেকে শুরু হবে ফুটবলের আসর, চলবে 19শে জুলাই পর্যন্ত। 3টি দেশ, কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের 16টি শহর যৌথভাবে এই আসরে আয়োজন করবে।
বিশ্বকাপ ফুটবল 2026-এর প্রস্তুতি চলছে। 11 জুন থেকে শুরু হবে ফুটবলের আসর, চলবে 19 জুলাই পর্যন্ত। 3টি দেশ কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের 16টি শহর যৌথভাবে এই আসরের আয়োজন করবে। 1994 সালের পর প্রথম উত্তর আমেরিকার বিশ্বকাপ হবে। ফিফা 2026 বিশ্বকাপের ড্র লিওনেল মেসি এবং আর্জেন্টিনা গ্রুপ জের প্রতিপক্ষদের সম্পর্কে জানতে পেরেছেন। ইন্টার মায়ারি সিএফ সুপারস্টার লিওনেল মেসি এবং আর্জেন্টিনা শুক্রবার তাদের 2026 ফিফা বিশ্বকাপের ড্র শিখেছেন। আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডানের সাথে গ্রুপ জেতে স্থান পেয়েছেন। বিশ্বকাপে খেলা নিয়ে নিজেকে নিয়ে সকল আলোচনা ও গুঞ্জনের অবসান ঘটালেন মেসি। বিশ্বকাপের আর্জেন্টিনার নতুন জার্সি উন্মোচনের ভিডিওতে বিশ্বকাপে তার খেলার ইঙ্গিত দিয়েছেন অ্যালেমটেড। প্রোমো ভিডিওতে ক্রোকোর টেবিলে 4 নম্বর কার্ড দেখেই মেসি বলে ওঠেন, আমিও চাই। সম্প্রতি ফ্লোরিডায় আমেরিকান বিজনেস ফোরামের এক সাক্ষাৎকারে লিও জানান 2026 বিশ্বকাপ নিয়ে তার উচ্চাকাঙ্ক্ষার কথা। তিনি বলেন, এই বিশ্বকাপ ফুটবল তিনি নিজেও কিছু একটা চমক দিতে চাইছেন। এদিকে মেসির এই মন্তব্য প্রকাশ হতেই ক্রীড়া মহলে শুরু হয়েছে গুঞ্জন। তবে ফুটবলের আসর নিয়ে দিনের পর দিন বাড়ছে ফুটবল প্রেমীদের উৎসাহ উদ্দীপনা। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। রাজ্যে জাঁকিয়ে পড়েছে শীত। উত্তরে হাওয়ার দাপট ক্রমশই বাড়ছে, এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কুয়াশা। একদিকে শীতের কামড়, অন্যদিকে ঘন কুয়াশা। সন্ধ্যা ঘনিয়ে আসতেই কনকনে শীত। স্বভাবতই ত্রিপুরার শীতের আমেজ অনেকটাই উপভোগ্য হয়ে উঠেছে। ঋতু অনুযায়ী পৌষ এবং মাঘ এই 2 মাস শীতকাল। এখন ভর শীতকাল চলছে। পৌষ মাস শুরু হতেই রাজ্যের শীতের দাপট বাড়ছে। সন্ধ্যা ঘনিয়ে আসতেই শুরু হয় শীতের কামড়। একদিকে কনকনে শীত, অন্যদিকে ঘন কুয়াশা। বড়দিনের পর থেকেই রাজ্যের শীতের দাপট ক্রমশই বাড়ছে। সন্ধ্যা ঘনিয়ে আসতেই ঝাঁকিয়ে পড়ে শীত। বাড়তে থাকে উত্তরের হাওয়ার দাপট। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12 ডিগ্রি সেলসিয়াস। আকাশে হালকা মেঘ থাকলেও তবে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই। উত্তরে হাওয়ার গতি 4 থেকে 7 কিলোমিটার প্রতি ঘন্টা। দিনে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 79%, সর্বনিম্ন 67%। তবে দিনের পর দিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে পার্থক্য অনেকটাই কমে আসছে। সন্ধ্যায় দমকা হাওয়া বইতে পারে 18 কিলোমিটার প্রতি ঘন্টায়। রাতে দমকা হাওয়ার গতি আরও বাড়বে। আকাশে হালকা মেঘ রয়েছে। দিনে আবছা রোদ প্রত্যক্ষ করা যায়। রাতে ঘন কুয়াশা থাকবে আকাশে। তবে রাত যত গভীর হবে তত বেশি শীত অনুভূত হবে। দিনে শীতের অনুভূতি কিছুটা কম হলেও গভীর রাতে শীত বেশি অনুভূত হচ্ছে। শনিবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 24 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। আকাশে কিছুটা মেঘ থাকলেও রাতের আকাশ পরিষ্কার থাকবে। এদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানিয়েছে, জানুয়ারি মাসের প্রথম দিকে রাজ্যের শীতের দাপট বাড়বে। সেই মতো রাতে শীতের দাপট কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে। দপ্তর জানিয়েছে, সর্বনিম্ন তাপমাত্রা 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। সব মিলিয়ে শীতের মরশুম রাজ্যের মানুষের কাছে উপভোগ্য হয়ে উঠেছে। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। আজকের মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন পজিটিভ বার্তার পর্দায়। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, পজিটিভ বার্তা।